নিজেই নিজের পায়ে কুড়াল মারা এক রাষ্ট্রের নাম নাউরু। একসময়ের অন্যতম ধনী রাষ্ট্র বর্তমানে বিশ্বের অন্যতম দরিদ্র রাষ্ট্র। কিন্তু কিভাবে? সুপ্রিয় দর্শক, একসময়ের ধনী এই রাষ্ট্রের আজ কেন এই করুণ দশা হলো, সে গল্পই জেনে আসি। নাউরু দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। এর নিকটতম দ্বীপ হল ৩০০ মাইল পূর্বে অবস্থিত কিরিবাতির বানাবা দ্বীপ। নাউরুর আয়তন মাত্র ২১ বর্গ কিলোমিটার। এর পাশাপাশি এটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন প্রজাতন্ত্র এবং একমাত্র দেশ যার কোনো রাজধানী এবং সামরিক বাহিনী নেই। অস্ট্রেলিয়ান মুদ্রাই হল দেশটির একমাত্র মুদ্রা এবং অস্ট্রেলিয়ান সরকারের পরামর্শেই বর্তমানে এই দেশটি পরিচালিত হয়। এখানকার আদি বাসিন্দারা হলো মাইক্রোনেশীয় এবং পলিনেশীয় জাতির মানুষ। জার্মানি ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এটিকে দখল করে নেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর এটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যের অধীনে একটি ম্যান্ডেট বা প্রশাসিত এলাকায় পরিণত হয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এটি দখল করে। যুদ্ধের শেষে এটি আবার অধীনস্থ প্রশাসিত এলাকায় পরিণত হয় এবং ১৯৬৮ সালে পূর্ণ স্বাধীনতা লাভ করে। নাউরু ফসফেট খনিজে সমৃদ্ধ। ১৯০৭ সাল থেকে এখানকার অর্থনীতির প্রধান আয় আসে ফসফেট খনিজ আহরণের মাধ্যমে। তবে বর্তমানে খনিজ ফসফেট প্রায় শেষ হয়ে গেছে। আর এই খনিজ আহরণ করতে গিয়ে পরিবেশগত বিপর্যয়ের সূচনা হয়েছে। নাউরুর জনসংখ্যা প্রায় ১৫,০০০। এর মধ্যে ৫৮% নাউরুর আদি অধিবাসী, ২৮% অন্যান্য দ্বীপের অধিবাসী, ৮% চীনা এবং ৮% ইউরোপীয়। বর্তমানে নাউরুর না আছে কোনো আবাদি জমি, না আছে এখানকার জনগণের কোনো নিশ্চিন্ত জীবন। মাত্র ২ দশকেই বিশ্বের দ্বিতীয় ধনী রাষ্ট্র থেকে ভাড়াটে বা হাতপাতা রাষ্ট্রে পরিণত হয়েছে নাউরু। কয়েক লাখ বছর ধরে বিভিন্ন ধরনের সামুদ্রিক পাখির অভয়ারণ্য ছিল প্রশান্ত মহাসাগরের মাঝে এই নাউরু অঞ্চলটি। তাদের ফেলে যাওয়া বর্জ্য কয়েক লাখ বছর ধরে জমতে জমতে উৎকৃষ্ট মানের ফসফেটের টিলায় পরিণত হয়। এই ফসফেটের টিলা নাউরুর জন্য স্বর্ণের খনি হয়ে ধরা দেয়। ফসফেট কৃষিকাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান এবং নাউরুতে যে ফসফেট পাওয়া যেত সেগুলো ছিল পুরো পৃথিবীতে সর্বোৎকৃষ্ট মানের। নাউরু এমন একটি দেশ যেখানে আবাদি জমি নেই বললেই চলে, অথচ সেখানে রয়েছে চাষাবাদের জন্য সর্বোৎকৃষ্ট উপাদান ফসফেট। ১৯০৬ সালে জার্মানরা প্রথম নাউরুর এই ফসফেট খনির সন্ধান পায়। প্যাসিফিক ফসফেট কোম্পানি নামে এখান থেকে তারা ফসফেট উত্তোলন শুরু করে। এই অবস্থা চলতে থাকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা পরাজিত হলে ব্রিটিশ ফসফেট কমিশনের নামে নাউরু থেকে ফসফেট উত্তোলন চলতে থাকে। এর সুবিধা নেয় ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও প্রায় একই অবস্থা ছিল। ১৯৬৮ সালে নাউরুর স্বাধীনতা লাভের পর দৃশ্যপট পুরো পাল্টে যায়। আপনারা হয়তো ভাবছেন যে এখন থেকে তারা নিজেদের সম্পদ টিকিয়ে রাখার ব্যাপারে সচেতন হবে, এত বছরের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করবে। কিন্তু ব্রিটিশ ফসফেট কমিশন কিনে নিয়ে নাউরু ফসফেট কর্পোরেশন নাম দিয়ে তারা পুরো দমে ফসফেট উত্তোলন চালাতে থাকে আর সেই ফসফেট বিক্রি করতে থাকে পশ্চিমা বিশ্বের কাছে। জাহাজে পণ্য তোলার জন্য প্রশান্ত মহাসাগরের তীরে গড়ে তোলে বিশাল আকৃতির একটি ক্রেন। সহজেই নাউরু সরকারের হাতে আসতে থাকে বিপুল পরিমাণ অর্থ। ১৯৭৫ সালে নাউরুর সরকারি ব্যাংকে জমা হয় $২৫ বিলিয়ন। স্বাধীনতার পর এক যুগের অর্ধেক সময়ে কোনো রাষ্ট্রের এত বিপুল পরিমাণ অর্থের মালিক হওয়া সত্যি বিরল ব্যাপার ছিল। আর সে সময় নাউরুর জনসংখ্যা ছিল ৭,০০০-এর কাছাকাছি। নাউরুর জনগণের মাথাপিছু আয় এত বেশি ছিল যে তাদের সামনে একমাত্র ধনী রাষ্ট্র ছিল কুয়েত। নাউরুকে তখন বলা হতো প্যাসিফিকের কুয়েত। নাউরু এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে তাদের পরবর্তী কয়েক প্রজন্মকে আরামে খাইয়ে পরিয়ে রাখা যেত। কিন্তু তাদের এই অর্থ দেশের উন্নয়নের জন্য খরচ করা ছিল অত্যন্ত জরুরি। উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা, মানসম্মত বাসস্থান এসব কাজে খরচ করার জন্য এই অর্থ ছিল যথেষ্ট। কিন্তু নাউরু কর্তৃপক্ষের কাছে অন্যরকম পরিকল্পনা ছিল। তারা দামি বাড়ি, বিলাসবহুল হোটেল এবং গলফ কোর্ট বানায়। নাউরু কর্তৃপক্ষ এমনভাবে টাকা উড়াচ্ছিল যে কোনো দিনই শেষ হবে না। তারা একটি
বিমানবন্দর বানায়, যার উদ্দেশ্য হলো পশ্চিমা দেশ থেকে খাদ্য আমদানি করা। নিজেদের দেশে খাদ্য উৎপাদন করার চেয়ে তারা বহির্দেশ থেকে খাবার আনার দিকেই বেশি মনোযোগ দিতে থাকে। সেই জন্য তারা 7টি বোয়িং বিমান কেনে, যা একসঙ্গে নাউরুর 10% জনগণ বহন করতে সক্ষম। তাদের এই বিলাসিতা যেন শেষ হওয়ার নয়, সব কিছু একসঙ্গে দেখভাল করার জন্য তারা একটি নাউরু ট্রাস্ট গঠন করে। কিন্তু অব্যবস্থাপনা, দুর্নীতি, অবাস্তব পরিকল্পনা সব কিছু নাউরুকে নিঃস্ব করে দিতে শুরু করে। সরকারি লোকজন রাষ্ট্রের টাকায় বিদেশে বিলাসবহুল জীবনযাপন করতে শুরু করে। অস্ট্রেলিয়া, আমেরিকা, লন্ডন এবং ফিজির মতো দেশগুলোতে তৈরি করে নিজেদের বিলাসবহুল হোটেল। এর ফলে তারা প্রচুর পরিমাণ অর্থ পাচার করতে থাকে। কিন্তু তাদের এই ফসফেটের সম্পদ তো একসময় ফুরিয়ে আসবে, হলো তাই। ফসফেট রপ্তানি ছাড়া নাউরুর যেহেতু আর কোনো রাষ্ট্রীয় উপার্জন নেই এবং রাষ্ট্রীয় কোষাগারও বলতে গেলে ফাঁকা হয়ে পড়েছে, তাই নাউরুর সরকার এখন অন্য রাষ্ট্রের কাছে হাত পাততে বাধ্য হলো। অন্য রাষ্ট্রের কাছে অর্থ ধার নিয়ে তারা রাষ্ট্র চালাতে শুরু করলো। এভাবে বিশ্বের দ্বিতীয় ধনী রাষ্ট্র থেকে অল্প সময়ের মধ্যেই নাউরুকে পথে বসতে হলো। বর্তমানে নাউরুর দিকে তাকালে দেখা যাবে সেখানে 70% জমি রয়েছে যেখানে কোনো প্রকার চাষাবাদ সম্ভব নয়। নিম্নমানের খাবার এবং নানান রোগে ভুগতে থাকে সেখানকার জনগণ। নাউরুর 97% পুরুষ এবং 93% নারী স্থূলতার শিকার। মোট জনসংখ্যার 40% নাগরিকের রয়েছে টাইপ 2 ডায়াবেটিস, কিডনি বিকল এবং হৃদরোগ সেখানে খুবই স্বাভাবিক ব্যাপার। সেই সঙ্গে নাউরুর 90% নাগরিকই বেকার। নাউরু নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।